সাইফুল ভাই, বাংলাদেশ ভারত সম্পর্ক তো আগাচ্ছে না, একটু আগায় তো একটু পিছায়। আর এখন দীনেশ ত্রিবেদী আজকে একটা কথা বলেছেন যে গতকালকে, যে দুই প্রধানমন্ত্রী বসলেই নাকি অনেক সমস্যার সমাধান হয়ে যায়, কথা বললে বসলে এরকম। অনেক ধন্যবাদ। আপনারা যেগুলো এখন মনে হচ্ছে যে তারেক রহমান বোধহয় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যে উনি যাবেন না, তবে কালকের দিনের জন্য আমার মনে হয় অপেক্ষা করাটা বেটার। যে আমরা মানে কালকে দীনেশ ত্রিবেদীর সাথে কি মিটিং হয়, সেটা মিটিংয়ের আউটকামটা, কারণ দীনেশ ত্রিবেদী আজকে কিন্তু খুবই পজিটিভ ওয়েতে তারেক রহমানকে প্রেজেন্ট করেছেন। যেমন তিনি বলছেন উনি হৃদয় থেকে কথা বলেন। এই যে এই এত বড় মানে প্রশংসা কেন ঘুরছেন, এটা তো বুঝতে পারছেন যে তারেক রহমানের কাছ থেকে একটা পজিটিভ ইয়ে পাওয়ার জন্য উনি চেষ্টা চালাচ্ছেন, এবং ওনার চেষ্টা কালকে পর্যন্ত অব্যাহত থাকবে। তো সেই হিসাবে দীনেশ ত্রিবেদীকে এখন তারেক রহমানের সাথে সাক্ষাতে কি হয়, ওনার মনোভাব কি, দীনেশ ত্রিবেদী সরাসরি বুঝতে পারবেন। এটা এটা আমার মনে হয় এই মুহূর্তেই প্রেডিক্ট করা, এই প্রেডিকশন একদম ইয়ে করে ফাইনাল করে ফেলানো যে তারেক রহমান যাচ্ছেন না। তবে যে না যাওয়ার ফলে তারেক রহমানের কি অর্জন হবে, এবং যে না যাওয়ার ফলে বাংলাদেশের কি অর্জন হবে, যদি এই এই প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করি, আর না গেলে বাংলাদেশের কি লাভ হবে, এটা মানে আমরা এখানে লাভ ক্ষতিটা কি, গেলে কি লাভ হবে, না গেলে কি লাভ হবে। গেলে না গেলে কী লাভ হবে এটা দিয়ে শুরু করি। না গেলে ওনার অনেক লাভ আছে, ওনার অনেক লাভ আছে। উনি বাংলাদেশের যে অংশটা, বাংলাদেশের মানুষদের যে অংশটা ভারত বিদ্বেষ ছড়ায়, কিন্তু ভারতে ঘুরে বেড়াইতে পছন্দ করে, ভারতের ভিসার জন্য লাইন দেবে কিন্তু ভারতকে সমালোচনা করে, সেই গ্রুপটার কাছে উনি হিরো হয়ে যাবেন। এবং এই গ্রুপটা তো আপনি ধরেন জামাতে ইসলামী একটা বড় গ্রুপ, এনসিপি একটা বড় গ্রুপ, প্লাস তার নিজের দলের মধ্যে একটা বড় গ্রুপ আছে যারা খুব খুশি হবে। কিন্তু কিন্তু একই সঙ্গে তিনি কোন মতের, এইটাও কিন্তু জাতির কাছে কিন্তু একটা জিনিস পরিষ্কার হবে, জাতিও জানতে পারবে যে তারেক রহমান আসলে কোন লাইনে হাঁটতে চান, এটা কিন্তু ক্লিয়ার হবে। সো লাভ কিন্তু এখানে অনেকগুলো আছে। লাভগুলো আমি ক্ষতির কথা বলছিলাম না, যে কি কি ক্ষতি, কোনটা আগে আলোচনা করবো বলছি। আমি সরি, আগে বলছেন লাভগুলা কি হবে উনি না আচ্ছা, গেলে। না গেলে ওনার লাভ কি হলো সেটা আমি ওনার বলছি। উনি একটা বিশাল ভারত বিরোধী ব্যক্তি হিসেবে, ভারত বিরোধী মনোভাবের ব্যক্তিত্ব হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে পারবেন। কোথায় কোথায়? জামাতের মনে, এনসিপির মনে, এবং তার দলের মধ্যে যে অংশটা ভারত বিরোধী তাদের সঙ্গে। এটা এটা হলো ওনার নিজের জন্য ভালো হবে। আর ওনার যদি পলিটিক্যাল লাভের কথা বলেন, এখানে কিন্তু ওনার ব্যক্তিগত লাভ একটা, পলিটিক্যাল লাভ কিন্তু ওনার দলের একটা আছে। সেটা হলো এই যে কথায় কথায় যে জামাতে ইসলাম কালকেই তারে ক্ষমতা থেকে সরাই দিতে চায়। আপনি নিশ্চয়ই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বক্তব্যটা দেখছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে তারা মাত্র 5 মাস হয়েছে, এখনই তারা বলে আমাদের মেয়াদ শেষ দিতে দেবে না, এখনই বলে যে আমরা কিছু পারি নাই। এখনই বলে, যেমন সালাউদ্দিন সাহেবও কালকে বললেন যে তারা কথায় কথায় বলে যে আরে ভাই, ব্যর্থ হওয়ার জন্য তো 5 মাস, ব্যর্থ হওয়ার জন্য তো সময় দিতে হবে, ব্যর্থ হইতে হলে তো আমাকে সময় দিবেন, সেটা দিবেন না। তো এই জায়গাতে যেটা হবে, এদের মুখ বন্ধ হবে। এই রাজনীতির, এই ধরনের রাজনীতি যারা করছেন তাদের মুখটা বন্ধ হবে যে তারেক রহমান ব্যর্থ হয়েছেন, ব্যর্থ চিলাচিলি করবে না, কারণ তারা মানে কী বলে, তারা আর তারেক রহমানকে ব্লেম করবে না। আচ্ছা, 3 নম্বর লাভ হলো, এটাও পলিটিক্যাল লাভ হলো যে তারেক রহমান সে ধরুন গেল, হ্যাঁ, যাওয়ার পরে উনি বাংলাদেশে ফেরত আসলেন, তখন প্রেস ব্রিফিং নাই করলেন, ধরেন একটা স্টেটমেন্টে দিলেন, কিন্তু প্রশ্ন কতগুলি উঠবে, তারেক রহমান ভারতকে কি দিয়ে এসছেন, যদি উনি সরাসরি প্রেস ব্রিফিং না দেন, তা না করেন, তাহলে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু এই জামাত এনসিপি এরা উঠাবে, বলে যে উনি ভারতকে কি দিয়ে এসছেন, বলবে ভারত থেকে কী নিয়ে এসছেন, তিস্তা পাইলেন, গঙ্গা চুক্তি হবে, এই হবে, সীমান্ত হত্যা বন্ধ হবে, এই ধরনের বহু প্রশ্নের মুখে তারেক রহমান পড়বেন। তো সেটা থেকে উনি মুক্তি হলো। এই ধরনের প্রশ্ন কালকেই ওনাকে, মানে ক্ষমতায় আসার 5 মাসের মাথায় ওনাকে প্রশ্ন উত্তর দিতে হলো না যে উনি ভারত থেকে কিছু আদায় করতে পারলেন কিনা। কারণ ভারত গেলেই কিন্তু আপনাকে, যেমন শেখ হাসিনাকে এই প্রশ্ন, কী নিয়ে আসছেন, কী পাইছেন,
হ্যাঁ, শেখ হাসিনাকে যেমন প্রশ্ন করছে তারেক রহমানরা সেম প্রশ্নটা করবে, কিন্তু পাবলিক না, সাংবাদিকরা এই প্রশ্ন করবে যে তিস্তা আনতে পারছেন, গঙ্গা চুক্তি হইল, শেখ হাসিনাকে আনতে পারলেন বা শেখ হাসিনার মুখ বন্ধ করতে পারলেন, মানে শেখ হাসিনা গোটা কয়েক প্রশ্ন হবে, তিস্তা নিয়ে প্রশ্ন হবে, গঙ্গা নিয়ে প্রশ্ন হবে, অনেক অনেক প্রশ্নের মুখে পড়বেন এবং ইনি বিব্রত হইতে পারেন। এবং সেক্ষেত্রে যদি একটা ওলটপালট উত্তর আসে বা উনি, আমার ধারণা এই ধরনের পরিস্থিতি প্রেস ব্রিফিং করাটা ওনার জন্য জটিল হবে, বাট তিনি কিন্তু এই জায়গা থেকে কিন্তু মুক্তি পাচ্ছেন যদি না যান। তো এটা কিন্তু বিশাল লাভ। একজন রাজনৈতিক ব্যক্তি কিন্তু বিতর্কিত হওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা আছে যে ট্যুরটাতে গেলে, সেটাতে উনি থেকে মুক্তি পাইলেন না। মানে এটা হলো রাজনৈতিক ব্যক্তিত্ব বলতে পারেন কোনো জিনিসকে নিগেট করা, মানে আমি এই পথে হাঁটলাম না আর কি, আমি না হাঁটা আমি আমার ব্যক্তিত্ব বজায় রাখলাম, এটা হলো ওনার লাভ হবে। ওনার সরকারেরও এটা লাভ একই ধরনের। সরকারকে কথায় কথায় কিন্তু লালমনিরহাট থেকে গালি দিবে না, ওনাকে বুড়িগঙ্গা এই কিনা বুরুঙ্গামারিতে গালি দিবে না, হে মিয়া ভারত গিয়ে কী নিয়ে আসছে, চায়ের দোকানে আলোচনা হবে না ভারত গিয়ে কী নিয়ে আসছে, চায়ের দোকানেও তো আলোচনা হবে না। সো এটা একটা বড় ধরনের মুক্তি, ওনার এই প্রফিটটা আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন আসেন ওনার ক্ষতির দিকটা কি। লাভ কিন্তু অনেক, লাভগুলো বেশিরভাগ হলো নেগেটিভের কারণে লাভ। মানে আপনি ফেস করলেন না, এটা থেকে আপনার সমস্ত প্রফিট আসলো অনেক। মানে আপনি বাজারে গেলেন না, তাতে আপনার সব টাকা বেঁচে গেল। সব বাজারে না গেলে তো কোনো খরচ নাই। সো বাজারে গেলেন না, আপনার খরচ নাই, আপনি পকেটে টাকাটা রেখে দিতে পারলেন। এখন তারেক রহমান তার সবগুলো তাস পকেটে নিয়ে উনি তেজগাঁও অফিসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আরামসে প্রধানমন্ত্রীত্ব চালাইতে পারেন। তবে একটা জায়গাতে একটা না কয়েকটা লস আছে। যেমন সরাসরি ভারত বাংলাদেশ সম্পর্কের যে স্ট্রেইনটা, তার মিনিমাম উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা অদূর ভবিষ্যতে থাকলো না। এক, দুই নম্বর হলো ওনারা কি বলে, ওনার লস্ট হলো যে ভারত এরপরে হাসিনা নিয়ে ওনাদের কোনো ডিমান্ড ভারত কোনো রকম কোনো কথাই শুনতে চাইবে না। তখন যদি টেলিফোন করে বলে যে এরপর শেখ হাসিনা যখন বলবেন যে আমি ভিডিও প্রেস কনফারেন্স করব, তখন ভারতে পায়ে ধরলেও ভারত কিন্তু তখন রাজি হবে না। কারণ আপনি ভারতের প্রধানমন্ত্রীর দুইটা নিমন্ত্রণ আপনি কিন্তু প্রত্যাখ্যান করেছেন। বাইন্ডেড, দিস উইল বি এ হিস্টোরিক ডিপ্লোম্যাটিক বিপর্যয় হবে যখন এটা হবে। এটা হিস্টোরিক ডিপ্লোম্যাটিক বিপর্যয় হবে। অলরেডি একটা আপনি নেগেট করছেন, করে আপনি আবার তার শত্রু পক্ষের সাথে যায় আপনি মিটিং করে আসছেন, এটা একটা গেছে। তারপর ভারত বারবার হাতে পায়ে, আপনি বলতে পারেন যে ভারত তো আমাদের দীনেশ ত্রিবেদীর তো এর চাইতে কি, এটা তো করজোড়ে করা, মানে যে ভাই প্লিজ আসো, প্লিজ করজোড়ে, মানে অলমোস্ট যে উনি হার্ট থেকে কথা বলেন। কত বড় প্রশংসা করছে। কোনো মানুষ, আপনার কয়জন মানুষ বলে আপনি হার্ট থেকে কথা বলেন? কয়জন বলে? হ্যাঁ, আপনি হার্ট থেকে কথা বলেন, এটা কয়জন? দীনেশ ত্রিবেদী এইটুক পর্যন্ত গেছে, আগায় গেছে, এবং কালকের মিটিংয়ের পরে সেটা পরে বোঝা যাবে। কিন্তু কথা হচ্ছে যে ওনার এই লোকসানগুলি কী হয়ে যাবে, আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন ব্যক্তিত্বহীন প্রধানমন্ত্রীতে পরিণত হবেন, কারণ উনি ফেস করতে পারেন না সমস্যা। মাইন্ড ইট, দিস উইল বি এ গ্রেট লস ফর তারেক রহমান পার্সোনালি। কারণ ব্যক্তিত্বহীন, যে আপনি আপনার প্রতিপক্ষকে ফেস করতে পারছেন না বলে আপনি তারা অ্যাভয়েড করতেছেন, তাই না? আপনার লাভ অনেকগুলি আছে। আপনি বাজারে না গেলে, আমি যেটা বলছি যে আপনি খরচ না করলে আপনার টাকা তো বেঁচে যাবে, আপনি না গেলে অনেক কিছু আছে। আপনার বিমান ভাড়া কমে যাবে, এটাও লাভ। বিমান ভাড়া আপনার খরচ হলো না, এটা লাভ হইলো না। অনেক কর্মকর্তা যাবে, সেখানে অনেক খরচ হবে, সেটা আপনার হইলো না, এটাও লাভ, অনেক লাভ। কিন্তু বড় একটা লস, সবচেয়ে বড় লস ওনার জীবনে ঘটে যাবে, যে ইউ ক্যানট ফেস ওয়ার্ল্ড লিডার্স। কারণ ওইখানে শুধুমাত্র তো নরেন্দ্র মোদী না, ওনাকে দাওয়াত দিচ্ছে তো দিল্লি দাওয়াত দেয়নি, ওনাকে দিল্লি কিন্তু দাওয়াত দেয়নি, ভারত সরকার দাওয়াত দেয়নি, কিন্তু নরেন্দ্র মোদী অ্যাজ ব্রিক্স চেয়ারম্যান দাওয়াত দিচ্ছেন। কোন প্রোগ্রামে? ব্রিক্সের আউটরিচ প্রোগ্রামে, নট নয়াদিল্লির সরকারি ট্যুর। ওনাকে কিন্তু সরকারি ট্যুরে দাওয়াত দেওয়া হয়নি যে নয়াদিল্লিতে আসেন, আপনাকে আমরা রাজকীয় ইয়েতে নিয়ে যাব, তাজমহল দেখাবো, ওই করবো সেই করবো, আপনার সাথে একক বৈঠক করবো, সে একক বৈঠকে এতগুলি চুক্তি হবে, এতগুলি এমওইউ হবে, এইগুলো কিন্তু এর মধ্যে নাই। এখানে কিন্তু এমওইউ কোনো কিছু বাইলেটারাল কিছু নাই। কিন্তু এখানে হলো আপনি আউটরিচ প্রোগ্রামে জয়েন করবেন, সাইড লাইনে আপনি নরেন্দ্র মোদীর সাথে আপনার সাক্ষাৎ হইতে পারে, না হইতে পারে,
সেখানে গিয়ে আপনি গিয়েও কিন্তু নরেন্দ্র মোদীকে উনি হয়তো বলতে পারেন হ্যাঁ ব্রিক্স সম্মেলনে যাবো, যা বলে আমি নরেন্দ্র মোদীর সাথে দেখা করবো না, এটাও হতে পারে। সেক্ষেত্রে ওনার বলিষ্ঠ মনোভাব প্রকাশ পাবে। আর এটা আবার এখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার করে আমাদের ইয়ারা বলবে যে আমরা তার দিল্লি বিজয় করে ফেলছি, নাকে নাক রেখে চোখে চোখ রেখে কথা বললাম, এটাও হতে পারে। কিন্তু ওনার গ্রেট লস হবে যদি না যান, তাহলে ওনার গ্রেট লস, ওনার ব্যক্তিত্বের সংকট দেখা দেবে ইন্টারন্যাশনালি। আজকে যুক্তরাষ্ট্র যে দুতিয়ালি করতেছে ওনাকে ইয়াতে নেওয়ার জন্য, কি বলে, দিল্লিতে নেওয়ার জন্য, যাতে করে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা একটু ঠিক হয়, সবাই মিলে যদি চায়নাকে ঠেকানো যায়, যে নীতির জন্য সার্জিও গোর আমাদের দেশে বেড়ায় গেছিলেন, ওনার সাথে দেখা করে গেছেন, ওনাকে বুঝাই গেছেন, সেটা কিন্তু বিশাল লস হবে। হি উইল লুজ হিজ ক্রেডিবিলিটি, নেতৃত্বের ক্রেডিবিলিটি, ওনার নেতৃত্ব গুণের সংকট আছে বলে ইন্টারন্যাশনালি প্রতিবাদ হবে। উনি ফেস করতে পারেন না সিচুয়েশন, কারণ এখানে ফেসের প্রশ্ন। আপনি একজন লোকের সাথে কথা বলেন না, কিন্তু আপনি তার সামনে যেতে পারছেন, সামনে যান না, এটা কি মনে হয়? আপনি কথা বলেন না তার সাথে, কিন্তু তার সামনে যাবেন না, এটা তো হইতে পারে না। তারে ফেস করে, সে একটা কথা বললে তার উত্তর দিতে পারেন না, এটা হতে পারে। দেখেন, ভারত এতগুলি কথা বলতেছে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তরগুলো কি? মানে সারবত্তাহীন উত্তর, বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে কূটনৈতিক চ্যানেলে যে জিনিস চাইবেন সেটা প্রেস নোটের মতো করে ওনারা বিবৃতি দিচ্ছেন। দেশের ভিতরে বিবৃতি দিয়ে আমাদের জনগণকে খুশি করতে পারবেন, যে জনগণ ভারত বিরোধী জনগণ তারা খুশি করতে পারেন। ওই ভারত বিরোধী জনগণ যারা আবার ভারতে ভিসা সেন্টারে যায় লাইন দেয়, 1500 ভিসা কেন দেয়, কেন 3000 দেয় না, কেন 30,000 দেয় না, এটা লেগে চিল্লাচিল্লি করে, ওদের কাছে খুশি হইতে পারবেন। এখানে কিন্তু বিশাল একটা দেশ হিসেবে তারেক রহমানের পার্সোনাল লস বললাম, ব্যক্তিত্বের ক্ষতি হইতে পারে, রাজনৈতিক নেতৃত্ব তার এটা ভাবমূর্তিগত ক্ষতি হতে পারে। কিন্তু দেশের ভাবমূর্তি এখানে আসে যে আপনি ব্রিক্সের অ্যাপ্লিক্যান্ট, ইউএস সাপোজ আপনি যখন কোনো কিছু দেখেন, আপনার নিশ্চয়ই যে আপনি রিপোর্টার্স ইউনিটিতে নিশ্চয়ই অ্যাপ্লিকেশন যখন করছেন, তখন আপনি প্রায় রিপোর্টার্স ইউনিটিতে যেতেন না? আপনি যখন প্রেস ক্লাবে যেতেন, তো প্রেস ক্লাব আশেপাশে আপনি যেতেন কী কারণে? আপনি এটার প্রতি আগ্রহ আছে এটা বোঝানোর জন্য, যে আমার রিপোর্টার্স ইউনিটিতে 80 জনের ভাই, আমি এটার মেম্বার হইতে চাই। এই তো ব্যাপারটা আমাদের মধ্যে, তো মানে এটা স্বাভাবিক প্রবৃত্তি, মানে এটা স্বাভাবিকভাবে আপনি এই আচরণটা করে মানুষ, যে আপনি কোনো বাড়িতে কোনো জায়গা যাবেন, সেটা আশেপাশে থেকে আগে কী করেন, আপনি দেখেন কোথাও যাবেন কিনা, এটা দেখেন আপনি এখানে আমি নিরাপদ কিনা, এখানে আমি গেলে কী চিনতে পারি, এটা খোঁজ নেওয়া, এই নয়, এটার ব্যাপারে আপনার প্রচণ্ড আগ্রহ থাকে। কিন্তু আগ্রহের বহিঃপ্রকাশটা কোথায় হয়? যে আপনি এদের সাথে যোগাযোগ, আপনি এদের লিডারশিপের সাথে যোগাযোগ রাখেন, লিডারের একটা ফোন করেন, ভাই আমার কিন্তু অ্যাপ্লিকেশনটা আছে একটু দেখেন, বা ইনফ্লুয়েন্সিয়াল যারা আছে তাদেরকে বলেন, ভাই আমার জন্য একটু রিকমেন্ড করবেন। যেটা ধরুন চায়না রিকমেন্ড করে বসে আছে, রাশিয়া রিকমেন্ড করে বসে আছে, ব্রাজিল রিকমেন্ড করে বসে আছে। আর আপনি যদি ওখানে না যান, আপনি চায়নার সাথে কিন্তু অ্যাজ ব্রিকের সদস্য হিসেবে দেখা হবে না। আপনি ওখানে যে না যান, ব্রাজিল যে আপনাকে সমর্থন করছে এইখানে মেম্বারশিপের জন্য, আপনি তার সাথে আপনার দেখা হলো না। আপনি রাশিয়ার যে আপনার অ্যাপ্লিকেশনের সমর্থন করছে তার সাথে কিন্তু আপনার দেখা হলো না। সো আপনি কিন্তু আপনার যাদের সাথে আপনার দেখা হওয়াটা জরুরি, ভারত বাদ দেন, এই তিনখানের সাথে তো আপনি দেখা হলো না, ব্রিক্স নিয়ে আপনার দেখা হলো না, যেখানে আপনি সদস্য হতে চান, অ্যাপ্লিকেশন করে বসে আছেন। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে থেকে আপনি ঋণ চান, যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হয়েছে, সেই নিউ ডেভেলপমেন্টে আপনি ঋণ চান, তা আপনি যদি ওইখানেই না যান, ওইখানকার লোকজনের সাথে আপনার যদি সম্পর্ক না থাকে, তাহলে আপনার কথা কে শুনবে? আপনি শুধুমাত্রই ফরেন মিনিস্টারে পাঠায় সব টাকা পাবেন, অর্থমন্ত্রীরা পাঠায় সব টাকা পাবেন, বা ফরেন মিনিস্টার পাঠাইলে মেম্বারশিপ দিবে? বলে যে এই দেশের প্রাইম মিনিস্টারের তো আগ্রহ নাই, এরা মেম্বারশিপ কেন দেবেন? তারপরে থার্ড যে লসটা হবে বাংলাদেশের, সেটা হলো অ্যাজ এ হোল বাংলাদেশ। আমি কিন্তু বাংলাদেশের এখন তারেক রহমানের কথা, অ্যাজ এ হোল বাংলাদেশের লসগুলি বলছি। বাংলাদেশের লস হলো এটাতে যে আমরা ব্রিক্সে আমাদের অবস্থানটা দুর্বল হবে, আমার আগ্রহ কম, এটা প্রমাণিত হবে। 3 নম্বর বাংলাদেশের লসটা কি হতে পারে? বাংলাদেশের লসটা আরও একটা, যে কূটনৈতিক অঙ্গনে একটা জিনিস ছড়িয়ে পড়বে, যে বাংলাদেশ তার দাবি নিয়ে, তার জেনুইন দাবিগুলো নিয়েও কিন্তু বাংলাদেশ ফেস করতে পারে না। হ্যাঁ, ব্রিক্সের মেম্বারশিপের জন্য যে ওখানে গেলে আপনি 3টা লোকের সাথে কথা হবে, বা বাকি মেম্বারদের সাথে কথা হবে, বাকি যারা অ্যাপ্লিকেন্ট আছে তাদের সাথে কথা হবে, নেগোশিয়েট করবেন নিজের ফাইলটা। মানুষ তো একটা অফিসে কেন যায়? এই যে বলে না যে ফাইল আগায় দেওয়ার জন্য যায়, সবসময় কিন্তু দুর্নীতির জন্য যায়, দেখা দেয় কেন?
সেক্রেটারি অফিসে আপনি যান কেন, ভাই আমার ফাইলটা যেন একটা, সেটা কেন আগায়, আমার ফাইলটা যেন একটা আগায় যায়, এই তো স্যারটা দেখে আসলে মনে রাখবে। আর আপনি গেলেন না, তো আপনাকে কিন্তু ওই মাথা ইয়ে থেকে আপনাকে বাদ দেবে। ভারতের সাথে এবার আসেন, এবার আমি তখন বললাম ব্রিক্স এবং তার ইয়ে নাকি, এখন আসেন ভারতের সাথে সম্পর্কটা কি দাঁড়ালো। ভারতের প্রধানমন্ত্রী আপনাকে একবার দাওয়াত দিয়েছে পরিবার সহ, আপনি সেটা নিগেট করছেন, ইউ জাস্ট অ্যাভয়েডেড দ্যাট ওয়ান, ফাইন, আপনি যান নাই, আপনার প্রায়োরিটি আছে মালয়েশিয়ায় গেছেন, আপনার মনে করেছেন চীনে যেতেই পারেন আপনি, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ব্রিক্সের চেয়ারম্যান হিসেবে দিল, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী আপনাকে দিল্লিতে দাওয়াত দিয়েছে ব্রিক্সের আউটরিচে জয়েন করার জন্য, ভারতের দাওয়াত না, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী এস ব্রিক্স চেয়ারম্যান তিনি দাওয়াত দিয়েছেন, আপনি তাকে অবহেলা করলেন। দেশ হিসেবে আপনি কি করলেন, ভারতের প্রধানমন্ত্রীকে বা ভারতকে আপনি অবহেলা করলেন, এইটাও কিন্তু আসবে। এবং এইটা পরবর্তীতে উদাহরণ অন্যান্য দেশের উদাহরণ হিসেবে আসবে। তুমি এই যখন ভারতের সাথে এটা করতে পারে, তাহলে অন্যান্য দেশের সাথে তো সে একই রকম আচরণ করতে পারে। এটা কিন্তু কূটনৈতিক মহলে কিন্তু একটা উদাহরণ হবে। সো ওনার অনেক বড় বড় লাভ আছে, কিন্তু ওনার অনেক বড় বড় লস আছে, এবং ওনার লস বাংলাদেশের লস সম্পৃক্ত হয়ে গেছে। তো এখানে আপনি যদি ব্রিক্স সম্মেলনেরটা উনি বাদ দেন, তাইলে আমি মনে করি উনি হয়তো রাজনৈতিকভাবে কিছু লাভবান হবেন, তৌহিদি জনতার কাছে উনি অনেক হবেন, প্রিয় ব্যক্তিত্ব হবেন। হেফাজতের কাছে গেছেন, হেফাজত নিয়ে উনি হবেন। হেফাজতের কাছে যাও, কিন্তু এটাকে আপনার প্রতীকী ভেবেন না, কিন্তু শেখ হাসিনাও কিন্তু হেফাজতের কাছে গিয়েছিল, মনে রাখেন। শেখ হাসিনা শেষ রক্ষা হয়নি, কওমি জননী কিন্তু ওনাকে দিয়েছিল, উপাধি দিয়েছিল, সেই হেফাজত কিন্তু ওনার সাথে থাকে নাই। তবে এই হেফাজতও কিন্তু খেয়াল করে দেন, আবারও তারাও ইসলামী জোটফোট করলো করে কিন্তু আবার বাইরে দাঁড়ায় রয়েছে, তারেক রহমানরা কিন্তু টার্গেট করছে। এখন তারেক রহমানের কওমি কিছু একটা দিবে, তারেক রহমান কিছু একটা ঘোষণা দেবে। তারেক রহমান অলরেডি দোয়া নিছে বাবুনগরীর কাছ থেকে, বাবুনগরে গিয়া বাবুনগরীর কাছ থেকে দোয়া নিছেন। সো এখানে কিন্তু ওই হেফাজতিদের লাইনে উনি চলে যাচ্ছেন। এখানে অনেক জটিল পরিস্থিতিতে পড়ছে বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্ব জটিল পরিস্থিতিতে পড়ছে, বাংলাদেশের জটিল অবস্থায় পড়ছে। বাবুনগরীরা আবারও এই শাপলা চত্বরে আসে কিনা এই নিয়ে কিন্তু এখন আপনার সন্দেহ করতে পারেন। সো অ্যাজ এ হোল আপনি যদি বলেন এই ভারত সফর যদি না করেন এবং ত্রিবেদীর সাথে ওনার যে মিটিংটা হবে, সেই মিটিংয়ের সাফল্য যদি ব্যর্থতায় নেন, তাহলে কিন্তু অনেক রকম জটিলতার মুখে পড়বে বাংলাদেশ। এবার আসলে একেবারে শেষ জিনিস যাবে, বাংলাদেশ বাদ দেন। এবার আসলেন ওনাদের একটা দাবি যে প্রতিষ্ঠিত করার ওনারা চেষ্টা করছেন বারবার, সেই দাবিটাও কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। কেমন? সেটা হলো ওনারা প্রতিষ্ঠা করতে চাচ্ছেন শেখ হাসিনা একজন ফিউজিটিভ, তিনি একজন আসামি, তিনি মৃত্যুদণ্ড আসামি, তাকে প্রত্যর্পণ করো। ভারত এখন বলবে যে তুমি তো এই বিষয়টা নিয়ে আমাদের সাথে আলোচনা করতে পারতো, আমার প্রধানমন্ত্রী তো তোমার ডেকেছিল, সেটা সবচেয়ে বড় মঞ্চ ছিল বলার জন্য, তুমি সেটাই নাও নাই, এখন আমার খালি চিঠি দিয়ে লাভটা কি? এবং ভারতের যে অবস্থানটা সেটা আরও পোক্ত হবে প্রতি। এবং এই সফরে না গেলে শেখ হাসিনাকে অনেক দূর পর্যন্ত ডিপ্লোমেসি চালাইতে হইতো, অনেক দূর পর্যন্ত শেখ হাসিনা। এখন কিন্তু শেখ হাসিনার জন্য আর ডিপ্লোমেসি, যে যদি সফরে না যান, এই যে ওনাকে প্রত্যর্পণের জন্য যে চিঠিপত্র চালাচালি হয়েছে, এটার আর শক্তি থাকবে না। কারণ সবচেয়ে বড় সুযোগ ছিল যে মোদি সাহেবের সামনে দাঁড়ায়, মোদিজির সামনে দাঁড়ায় বা বসে বলা যে আপনি শেখ হাসিনার থামান, এরা আসতে দিয়েন না রে ভাই। কারণ মনে মনে তো চায় শেখ হাসিনা না আসুক, এটাই তো মেইন টোটাল অ্যাটমসফিয়ার। আপনি যদি দেখেন যে হাসিনা 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 করে ওনারা জপতেছে, কপচাইতেছে, তাতে মনে হয় যে শেখ হাসিনা ভাই তুই কেন এই ঘোষণা দিলা? ঘটনাটা তো তাই, ঘোষণাটা তো মেইন হলো ঘোষণা, উনি কেন ঘোষণা দিল? আসলে তো অন্য কিছু না, ওনার দেখা গেল কি দেখা গেল না, ইট ডাজন্ট ম্যাটার। উনি তো কালকেই মোটর গেট নিয়ে বেরিয়ে ঘুরলে তখনও ভিডিও করে দেখা যাবে শেখ হাসিনার দেখা যেতেছে। এই দেখা যাওয়া কিন্তু মূল না, ঘোষণাটা হলো বাংলাদেশে আসার হলো সমস্যা। এখন উনি কিন্তু সামনাসামনি যে মোদিজিকে বলতে পারতেন, মোদিজি শেখ হাসিনার দেশে আসতে দিয়েন না, এই কথা কিন্তু আর বলতে পারবেন না। শেখ হাসিনা ডিসেম্বরের আশাটাকে আরও এই যদি না যান এবং এই মিটিংয়ে এই দাবিটাও আর করতে পারবে না। কারণ ভারত অলরেডি ডিপ্লোম্যাটিক্যালি যে ব্যাখ্যাটা দিয়েছে শেখ হাসিনা অবস্থান, উনি যদি নিজে থেকে যেতে চান, প্রত্যর্পণের যুক্তি আসে কেন?
উনি যদি নিজে থেকেই যেতে চান তাহলে প্রত্যর্পণ, এই যে কথা খামোখায় চিঠি চালাচালি যে করতেছে এই কথা কিন্তু তারা প্রতিষ্ঠা করছে যে উনি নিজেই যেতে চান, এখন আবার তোমরা প্রত্যর্পণ নিয়ে কথা বলো, এটা তো ইয়ে হয়েছে, উনি তো যেতেই চান। বরং ওনার নিরাপত্তার ব্যবস্থা করো, তোমার ইন্টারনালিতে এগুলোই আলোচনা হচ্ছে, বরং এটা করে ভারত কিন্তু উল্টা প্রেশার দেবে বাংলাদেশকে, এবং তখন ভোকাল হয়ে বলবে। এখন হয়তো তলায় তলায় বলতেছে, কিন্তু তখন ভোকাল হয়ে বলবে যে তোমাদের কোনো ইয়ের ভিতরে নেই, শেখ হাসিনা যাবে তার ওনার নিজের ইচ্ছায়, তা আমি কেমনে ওটা ঠেকাবো। অথচ উনি কিন্তু যা বলতে পারতেন কানে কানে মোদি সাহেবের কাছে, ভাই আমার বাঁচান, শেখ হাসিনা আসলে আমি আর একদিনের জন্য শান্তিতে থাকতে পারবো না, কারণ হুইচ ইজ ট্রু। শেখ হাসিনা যেদিন ল্যান্ড করবে সেদিন থেকে তারেক রহমানের এই গদি এরকম নড়ানো করবে। না না, গদির চারটা ইয়ে আছে না, পিলার আছে না, পিলার না, কি বলে গেল রে, খুঁটি, হ্যাঁ খুঁটি, এই 4 খুঁটি, হ্যাঁ এই 4 দিকে রওনা দিয়ে দিতে, রওনা দিবে, সঙ্গে সঙ্গে কিছু হবে না, কিন্তু 4 দিকে রওনা দেওয়ার ব্যবস্থা হবে, করবে। মানে মানুষের জনমতের অবস্থা এমন হয়ে আছে। সো ওনার তো এখন এই সুযোগটা দেওয়া উচিত, যা মোদিজিকে বলা যে মোদিজি প্লিজ আপনার বোনকে আপনার বাড়িতে রাখেন, এখন আপাতত পাঠায়েন না রে ভাই। তার কারণে রিকোয়েস্ট করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বাংলাদেশের এই রেজিম, এই সরকার এই সুযোগ থেকে বঞ্চিত হতে যাচ্ছে। আই টেল ইউ, এই সফর যদি না করেন এটা বড় ধরনের ঝামেলা হয়ে গেল। ডিজাস্টার হবে। কিন্তু আপনি তো আরও কয়েকটা জিনিস, মানে বাংলাদেশের স্বার্থরত কয়েকটা জিনিস মানে গ্যাপ হয়ে গেল মনে হয়। আপনি তো ব্রিক্সের কথা বলছেন, বাংলাদেশ ব্রিক্সে একটা সুযোগ হাতছাড়া হয়ে যাবে, কারণ যারা ব্রিক্সের যারা সমর্থন দিবে বাংলাদেশ, তারা বলছে তুমি এটা আসোই নাই, তোমার সাথে আর কি কথা এই নিয়ে যাও। কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় সংকট যেটা, এই গঙ্গা চুক্তি শেষ হচ্ছে ডিসেম্বরে, আর মাত্র 4 মাস। না সেটা তো বললাম আপনার, তো তারেক বলছে আপনার, বললাম না যে উনি ওগুলা থেকে মুক্তি পান, নেগেটিভ জিনিস থেকে মুক্তি পাবেন। যেন আসলে যে মানুষ জিজ্ঞেস করবে যে গঙ্গা চুক্তি করতে পারছেন কিনা, জিজ্ঞেস করবে ওটা করতে, ওটা কট্টক অগ্রতি হলো, এইসব এটা উত্তর দিতে হলো না। মানে এটা হলো যে বললাম না, আপনি যদি বাজারে নাই যান তাহলে আপনার তো পকেটে থেকে যাবে না, আপনি তিস্তার নোট আপনার পকেটে থেকে গেল, গঙ্গার পরে উত্তর দেবো না, দেখা যাক কি হয়, সামনে তো সময় আছে ডিসেম্বর পর্যন্ত, তাই না? কিন্তু এই মুহূর্তে তো গেলেই তো এসে এটা উত্তর দিতে হবে, কোনটা লস কোনটা লাভ। এটা উনি তো এখন ভাবতেছেন যে কোন ফেস করতে চাচ্ছেন না। এই যে কোনো কিছু ফেস করতে না চাওয়ার মতো ডেঞ্জারাস জিনিস তার পৃথিবীতে হতে পারে না। রিল্যাক্টেন্ট বলে এদেরকে, এই ধরনের ব্যক্তিত্ব বলে রিল্যাক্টেন্ট, যে সে ফেস করতে চায় না, সে জরুরি অবস্থা পড়লে, খারাপ অবস্থা পড়লে ফেস করতে চায় না। আপনি দেখেন তো, আপনি এই যে চ্যালেঞ্জ দিচ্ছেন না, উনি এই যে গ্যাস বিদ্যুৎ নিয়ে উনি চক্রান্ত খুঁজতেছেন, ওনার মন্ত্রীরা চক্রান্ত খুঁজতেছে। আর চক্রান্তের কি, পাবলিক বিদ্যুৎ পাচ্ছে না, পাবলিক গ্যাস পাচ্ছে না, আর চক্রান্তের তো কিছু না, এটা দৃশ্যমান জিনিস, কিন্তু ওনারা ফেস করতে পারছেন, ওরা এটা হজম করতে পারছে, কেন থাকবে না? যুক্তি দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম, ভাই গ্যাস আনতে তো তরল গ্যাস আনতে হয়, এটা আবার গ্যাস বানায় আবার লাইনে দিতে অনেক, মানে হচ্ছে কত কষ্ট। কিন্তু সেখানে মানে তো এই কষ্টগুলো ছিল না, এখন এত কষ্ট হচ্ছে কেন? ওই গ্যাসটা আনতে কষ্ট কেন? গ্যাস, তরল গ্যাস থেকে গ্যাস তো পরিণত করা এত কষ্ট হচ্ছে কেন? মানে এমনভাবে উনি বক্তৃতা দিলেন, দেখলাম যে মনে হচ্ছে এটা অনেক কষ্টের কাজ। তাহলে আগের আমলে এই কষ্টের কাজগুলো কিন্তু নর্মালি হয়েছে, তাই না? তো উনি তো ফেস করছেন না, মানুষের প্রশ্নের উত্তর তো দিচ্ছেন না, সরাসরি বললেই তো হয় যে ভাই ক্রাইসিস আছে, ক্রাইসিস, আমরা ক্রাইসিসটা কগনিজেন্সে নিয়েছি এবং আমরা এটা সমাধান করছি, দ্রুত চেষ্টা করছি আমরা, বলবে তো না? উনি ষড়যন্ত্র খুঁজতেছে যে ষড়যন্ত্রকারীরা এইটা, আরে ভাই আপনি গ্যাস, তরল গ্যাস আনতে পারেন, এর সাথে ষড়যন্ত্রের সম্পর্কটা কি? এটা পাবলিকই কিন্তু আমার প্রশ্ন লাগবে না, ফ্যাসিস্টে বাধা দিচ্ছে তো আপনার তরল গ্যাস বিক্রি করে না বাংলাদেশের কাছে, এটা তো উনি বলছে ফ্যাসিস্টের ষড়যন্ত্র চলছে, গতদিনও তো বলছে। তো এই ষড়যন্ত্রের দোহাই দিয়ে তো আর গ্যাস না, ওনারা ফ্যাসিস্ট থেকে মনে হয় বেরিয়ে আসতেছে। ফ্যাসিস্ট শব্দ এখন দেখলাম যে ফ্যাসিস্ট শব্দের ব্যাপারেও মজার যেমন বলছেন মির্জা ফখরুলের একটা বক্তৃতা দেখলাম, স্বৈরাচারী বলেন, অমুক বলেন, ফ্যাসিস্ট বলেন, মানে এখন আর শেখ হাসিনাকে কোনো লেভেল দেওয়া থেকে আস্তে আস্তে দূরে সরতেছে। হ্যাঁ, আজকে বক্তৃতা আছে, আপনি দেখেন, আপনি নিশ্চয়ই আপনি আলোচনা করছেন, সেটা কিন্তু তিনটা বলছে, স্বৈরাচারী বলেন, অমুক বলেন, তমুক বলেন, মানে এইগুলা আর এখন আর শেখ হাসিনা ইয়ে করতে না, মানে শেখ হাসিনাকে ঠান্ডা করার জন্য উনি যেন দেশে না আসেন হাতে পায়ে ধরতে চেষ্টা করতেছেন, আর কিছু না। কিন্তু
আপনার এইসব কূটনীতি বলেন, হুঙ্কার নীতি বলেন, এটা হলো পায়ে ধরা যে ভাই সে গেছে না, প্লিজ যেন না আসে, মাফ করে দেন আমাদেরকে, আমরা কিছুদিন শান্তিতে থাকি। তো এটা কি ঠেকানো যাবে? না আজকে তো ওই ইয়ে থেকে বাবু ঠেকানোর জন্য চেষ্টা করতে পারতেন উনি, মোদির সাথে দেখা করে তো উনি বলতে পারতেন যে মোদিজি রাইখে দেন কিছুদিন প্লিজ, আমারে বাঁচান, আমি 3টা বছর ক্ষমতা থাকি, তারপরে উনি যাক, এই রিকোয়েস্টটা করতে পারতো।